আসসালাম। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছো? জি ম্যাম। স্লাইড দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। গত ক্লাসে আমরা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস নিয়েছিলাম যে কি কি টার্ম আমাদের জানতে হবে, আমাদের কারিকুলাম, মার্কস ডিস্ট্রিবিউশন, সিলেবাস নিয়ে। আচ্ছা, ক্লাস মনিটরের রোল নাম্বারটা কত বলেছিলে? 07007। রোল 7, মানে আরেফিন মাহমুদ। জি ম্যাম। জি ম্যাডাম, জি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। তোমরা একটু লিখে নিবে, হ্যাঁ? তোমরা যেহেতু এখন বই অ্যাক্সেস করতে তোমাদের সমস্যা হবে, আমি যেগুলি বলবো একটা আলাদা খাতা নিয়ে, ফার্মাকোলজির আলাদা একটা খাতা করে ওটাতে লিখে নিবে, ঠিক আছে? জি ম্যাডাম। জি ম্যাম। গত ক্লাসে আমরা কারিকুলামটা দেখেছিলাম। টোটাল আমাদের লেকচার হবে 100 আওয়ার্স, মার্কস ডিস্ট্রিবিউশন 300 এ পরীক্ষা হবে, রিটেন 100, স্ট্রাকচার্ড ওরাল এক্সামিনেশন 100, প্র্যাকটিক্যালের মধ্যে ট্র্যাডিশনাল এন্ড অসপি দুটো মিলে 100। টেক্সট বুকের নামগুলি বলেছিলাম যে বেসিক এন্ড ক্লিনিক্যাল ফার্মাকোলজি ক্যাটজাং এর, আর আপাতত লিপিং কোর্স ইলাস্ট্রেটেড রিভিউ ফার্মাকোলজি, এই দুইটা বই ফলো করবে। এটা তোমাদের আইটেম কার্ড টার্ম 1 এর। আমরা জেনারেল প্রিন্সিপালস অফ ফার্মাকোলজি পড়ছি। ফার্মাকোলজি কি? It is the study of any substance that interact with our living system. ওই সাবস্টেন্স গুলি আমরা কেন ব্যবহার করি? ইউজ টু প্রিভেন্ট, ডায়াগনোস অর ট্রিট ডিজিজ। এই টার্মগুলি আমাদের জানতে হবে। ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডিনামিক্স, অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, ড্রাগ, অল লিগ্যান্ড, রিসেপ্টর। রিসেপ্টর পড়তে বলেছিলাম, পড়েছিলে? রিসেপ্টরের ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু লোকেশন। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা বলো, সেল সারফেসে রিসেপ্টর থাকে এমন রিসেপ্টরের নামগুলি বলো তো, কোন কোন এজেন্টের জন্য সেল সারফেসে, সেল মেমব্রেনে? আলফা বিটা অ্যাড্রেনোসেপ্টর, না, আলফা বিটা অ্যাডেনোসেপ্টর, কোলিনার্জিক রিসেপ্টর। আর সাইটোপ্লাজমে নিউক্লিয়াস, সাইটোপ্লাজমে কার রিসেপ্টর থাকে? আমি স্টেরয়েড হরমোন রিসেপ্টর। স্টেরয়েড হরমোনের। আর নিউক্লিয়াসে থাকে কার রিসেপ্টর? থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন। হ্যাঁ, গুড। ফার্মাকোকাইনেটিক্স হলো দি অ্যাকশন অফ দি বডি অন দ্য ড্রাগ, মানে আমরা একটা ড্রাগ সোয়ালো করলাম, আমাদের বডির রিঅ্যাকশন গুলি ড্রাগের উপর কি কি কাজ করবে। ড্রাগটাকে প্রথমে কি করবে? ডিসলিউশন করবে, মানে বডির সাথে ডিসলভ হয়ে যাবে ড্রাগটা, তারপর অ্যাবজর্পশন হবে, ডিস্ট্রিবিউশন হবে, মেটাবলিজম হবে, বডি থেকে এক্সক্রিটেড হয়ে যাবে। এই প্রসেসগুলিকে একসাথে বলে ফার্মাকোকাইনেটিক প্রসেস। আর দি অ্যাকশন অফ দি ড্রাগ অন দ্য বডি, মানে ড্রাগটা পরে যে আমাদের বডিতে কি কি ইফেক্ট করবে, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ এক্সেসিভ থেরাপিউটিক ইফেক্ট, যেটাকে আমরা সাইড ইফেক্ট বলবো। যেহেতু আমরা ফার্মাকোলজি পড়বো একটা ড্রাগের ইফেক্ট নিয়ে, আমাদের বডি একটা ড্রাগকে কি করে, ড্রাগটা আমাদের বডিতে কি কি ইফেক্ট করে, তার জন্য আমাদের কি জানতে হবে? অবশ্যই জানতে হবে হোয়াট ইজ এ ড্রাগ। ড্রাগের একটা ডেফিনেশন আছে, WHO ডেফিনেশন। যেহেতু তোমরা কমিউনিটি মেডিসিনে পড়েছো, যে WHO ডেফিনেশন মানে একদম হুবহু মুখস্থ করতে হবে, পরীক্ষার সময় ভুলে গেলে হবে না মাঝখানে। অনেক কঠিন ডেফিনেশন তোমরা এখন পড়ছো, প্রাইমারি হেলথ কেয়ার, পাবলিক হেলথ, তো এই ডেফিনেশনটা সেই তুলনায় খুব সহজ। A drug is any substance or product that is used or intended to be used to modify or explore physiological system or pathological states, কেন? For the benefits of the recipient, মানে আমি ধরো আমি রেসিপিয়েন্ট ড্রাগের, কেন আমি ড্রাগটা খাবো? হয়তো আমার কোনো ফিজিওলজিক্যাল সিস্টেমকে মডিফাই করার জন্য, অথবা আমার কোনো বডিতে প্যাথোলজি হয়েছে, ওই স্টেটটাকে কিওর করার জন্য, মডিফাই করার জন্য, অথবা এক্সপ্লোর করার জন্য।
ডেফিনেশনটা লিখে নাও। এই ডেফিনেশনটা ভাইভাতে জানতে চায়, মাঝে মাঝে রিটেনেও আসে এসএকিউতে। A drug is any substance or product that is used or intended to be used to modify or explore physiological system. ধরো আমি বলতে পারি, আমরা যে ওরাল কন্ট্রাসেপটিভস গুলি পড়েছি কমিউনিটি মেডিসিনে, ওখানে কি হয়, ওখানে কিন্তু আমাদের বডির যে নর্মাল ফিজিওলজি, যে মেনস্ট্রুয়াল সাইকেল হবে, তারপর 14 দিন পর ওভুলেশন হবে, তার 14 দিন পর আবার মেনস্ট্রুয়েশন হবে, এই ফিজিওলজিক্যাল সিস্টেমটাকে জাস্ট মডিফাই করে দেয় যাতে ওভুলেশনটা না হয়, পেশেন্ট কনসিভ না করে। এটাই এক্সাম্পল বলতে পারো যে ফিজিওলজিক্যাল সিস্টেম মডিফাই করব। এর এক্সাম্পল হিসেবে তোমরা এখন বলতে পারো যে কন্ট্রাসেপটিভ গুলি আমাদের ফিজিওলজিক্যাল সিস্টেমকে মডিফাই করে। আর প্যাথোলজিক্যাল স্টেপ তো আমি জানি, ধরো আমার একটা ইনফেকশন হলো, অবশ্যই ব্যাকটেরিয়া বা ভাইরাসটা আমাদের বডিতে একটা প্যাথোলজি করবে, সেটাকে কিওর করার জন্য এটা আমরা পড়লাম ড্রাগ। এখন একটা নতুন তোমাদের জন্য টার্ম দেখো, এক্সিপিয়েন্ট। এক্সিপিয়েন্টটা কি? আমরা ড্রাগ যেটা পড়লাম ওটা হলো একটা ওষুধের, ধরো আমি একটা আমার আলসারের জন্য, পেপটিক আলসারের জন্য একটা ওষুধ খেলাম কিংবা নাপা খেলাম, এটাতে কি থাকে? অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস হিসেবে নাপাতে থাকে প্যারাসিটামল। আর সাথে শুধু ওই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসটা দিয়ে একটা ড্রাগ, একটা ফর্মুলেশন, একটা ট্যাবলেট বানানো যায় না, তার সাথে আরো কিছু সাবস্টেন্স অ্যাড করতে হয় ওই অ্যাক্টিভ সাবস্টেন্স, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস এর সাথে, যাতে আমি একটা ফর্মুলেশন পাই, একটা ট্যাবলেট পাই, অথবা একটা সিরাপ, সাসপেনশন, ইনজেকশন অথবা সাপোসিটরি। এটার এই যে ফর্মটা, এই ফর্মুলেশনটা, ওর স্ট্রাকচারটা দেওয়ার জন্য ড্রাগের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের সাথে আমার কিছু inert substance add করতে হয়। So what is an excipient? Excipient are the pharmacologically inert. দেখো এই highlighted and underlined, bold and underlined ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। Pharmacologically inert substances which are added to the active ingredients of drug. কেন অ্যাড করি? In order to solubilize, suspend, thicken, dilute, emulsify, stabilize, preserve, color or flavor the drug. এখানে তোমাদের জন্য কালার or flavor the drug এই ওয়ার্ডটা পরিচিত, কিন্তু বাকি সবগুলি ওয়ার্ডই তোমাদের জন্য নতুন। এটা আমরা যখন এক্সিপিয়েন্টের ক্লাসিফিকেশন পড়বো যে সলিউবিলাইজ মানে কি। ধরো ড্রাগের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসটা এমন যে ওটা সলিউবল না, ওয়াটার সলিউবল না, কিন্তু আমার ফর্মুলেশন দরকার ওয়াটার সলিউবল একটা, তখন আমি তার সাথে কোনো সল্ট অ্যাড করব বা এমন কোনো এক্সিপিয়েন্ট অ্যাড করব যার কারণে ড্রাগের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসটা সলিউবল হয়ে যাবে। অথবা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসটা এত কম যে সেটা দিয়ে একটা ড্রাগ তৈরি করা, ধরো 0.000 মিলিগ্রাম, এটা দিয়ে তো একটা ট্যাবলেট ফর্ম করা সম্ভব না, তখন আমি তার সাথে কিছু ডাইলিয়েন্ট মানে বাল্বটা ফর্ম করার জন্য কিছু এজেন্ট অ্যাড করবো, যেমন ডেক্সট্রোজ নরমালি অ্যাড করে, তাহলে আমি একটা ট্যাবলেটের ফর্ম দিতে পারবো। প্রিজার্ভ, ড্রাগটা ধরো একটা সাসপেনশন ওপেন করার পর বলে যে 14 দিন রাখবেন, ফ্রিজের বাইরে রাখলে 14 দিন পর ব্যবহার করা যাবে না, তার মানে তাতে একটা প্রিজারভেটিভ দিতে হবে যাতে আমার ড্রাগটা নষ্ট হয়ে না যায়। কালারফুল এজেন্ট আমরা ব্যবহার করি, অথবা বিটারিং টেস্ট যে ড্রাগগুলি, সেই ড্রাগগুলির ক্ষেত্রে আমরা ফ্লেভারাইড এজেন্ট অ্যাড করি যাতে ড্রাগটা প্যালাটেবল হয়। সো এক্সিপিয়েন্টের এই ডেফিনেশনটাও তোমাদের মনে রাখতে হবে। এটা ডেফিনেশন আকারে না বললেও তুমি যদি বুঝে পড়ো, বুঝাতে পারো, দ্যাটস এনাফ। Excipients are the pharmacologically inert substance which are added to, কার সাথে অ্যাড করি আমরা? অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস অফ দ্য ড্রাগ in order to solubilize, suspend, thicken, dilute, emulsify, stabilize, preserve, color or flavor the drug. তোমরা অবশ্যই একটা ফার্মাকোলজি আলাদা খাতা করে, একটা নোটবুক করে এগুলি লিখে নেবে, কারণ এখন তো তোমাদের বই কালেক্ট করা তোমাদের জন্য সমস্যা। অবশ্যই লেকচারগুলি লিখে নেবে।
যাতে পরে যখন ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ সব পরিস্থিতি ভালো হলে এই ওয়ার্ড এগুলি আবার রিভিশন হলে যাতে তোমরা ধরতে পারো। আর একটু সময় রাখবে ফোর্থ ইয়ারের সাবজেক্ট পড়ার জন্য। থার্ড ইয়ারের সাবজেক্ট অবশ্যই পড়বে যেহেতু এটা প্রফ দিতে হবে। ফোর্থ ইয়ার যাই। এখন আসো নর্মাল পিপল, ধরো ড্রাগ বললো, আমরা এখন ড্রাগ শব্দটা মেইনলি কিন্তু ব্যবহার করি অ্যাডিকশনের হিসেবে, যে ওই ছেলেটা বা ওই পার্সনটা ড্রাগ অ্যাডিক্টেড। এভাবে আমরা নর্মাল পার্সনরা এখন লেমেনরা ড্রাগ বলতে বুঝে যে অ্যাডিকটিভ কিছু, মরফিন বা আদার্স যে ইয়াবা, এগুলিকে বোঝে যে অ্যাডিকশনের জন্য যেটা ব্যবহার করা হয় এটাকে ড্রাগ বলে। এই জন্য ড্রাগ আর মেডিসিনের কিছু বেসিক পার্থক্য আছে, ওটা আমরা দেখে নিই। ড্রাগ, আমরা তো আর ড্রাগ শুধু অ্যাডিকশনের ড্রাগ ভাববো না, আমরা মানে আমাদের যেটা আমরা ডিজিজ কিওর করার জন্য বা প্রিভেন্ট করার জন্য ব্যবহার করব সেটাকে আমরা ড্রাগ বলি। অনেক সময় বলে যে মেডিসিন খাওয়া, মেডিসিন তো আমরা জানি একটা সাবজেক্ট, কিন্তু এটাকে আমরা ড্রাগের অল্টারনেটিভ টার্ম হিসেবেও ব্যবহার করি, মেডিসিন টার্মটা। এখন কিছু বেসিক পার্থক্য, এটা অনেক সময় পরীক্ষা জানতে চায় যে ড্রাগ কি, আমি কি ড্রাগ বলবো নাকি মেডিসিন বলবো। মেইন যে পার্থক্যটা আমরা একটু আগে পড়লাম যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস, যেমন নাপা ট্যাবলেটটার মধ্যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস হলো প্যারাসিটামল, এটা হলো ড্রাগ। আর মেডিসিন কি, যখন এই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসটার সাথে আমি একটা এক্সিপিয়েন্ট অ্যাড করে ওটাকে একটা নির্দিষ্ট ফর্মুলেশন মানে নির্দিষ্ট একটা স্ট্রাকচার দিব, ফিক্সড একটা ধরো ট্যাবলেট অথবা সাপোসিটরি অথবা ইনজেক্টেবল ফর্ম দিব, ওটাকে দিয়ে আমরা মেডিসিন বলি। এটা কিন্তু রুল না, এটা ইউজাল। যে ড্রাগ বলতে আমরা বুঝি যে সাবস্টেন্স হুইচ অ্যাক্ট অন দ্য বডি or used to prevent diagnosis and treatment. আর মেডিসিন হলো substances that have definitive form and therapeutic use for the treatment. ধরো যদি বলে যে এই পেশেন্টের পেপটিক আলসার ডিজিজ, তার জন্য তুমি কি মেডিসিন দিবে, তখন তোমার বলতে হবে যে অ্যান্টি আলসারেন্ট মেডিসিন, প্রোটন পাম্প ইনহিবিটর, এগুলি হলো মেডিসিন। ওদের একটা ডেফিনেটিভ ফর্ম আছে, ডেফিনেটিভ ফিক্সড থেরাপিউটিক ইউজ আছে। আর ড্রাগ বলতে আমরা বুঝি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস গুলি, যেমন ধরো মেডিসিনাল প্ল্যান্টস গুলি, ওর মধ্যে তো বিভিন্ন অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস থাকে, ওটা বলতে পারি যে ওর মধ্যে এই ড্রাগটা থাকে। আর মেডিসিন হলো তার একটা ডেফিনেটিভ ফর্ম থাকতে হবে, একটা নির্দিষ্ট ডোজ থাকতে হবে। ড্রাগ ডাজন্ট হ্যাভ এনি ডেফিনেটিভ ফর্ম এন্ড ডোজ, বাট মেডিসিন হ্যাজ এ ডেফিনেটিভ ফর্ম এন্ড ডোজ। ড্রাগ হলো অ্যাক্টিভ পটেন্ট কম্পাউন্ড, আর মেডিসিনের সাথে কি থাকে, ফার্মাকোলজিক্যালি ইনার্ট সাবস্টেন্সও থাকে, যাকে আমরা এক্সিপিয়েন্ট বলি। এটা দেখো আগে আমরা পড়তাম না সব ক্ষার ক্ষারক, সব ক্ষারক ক্ষার না, এরকম একটা টার্ম যে অল ড্রাগস আর নট মেডিসিন বাট অল মেডিসিন আর ড্রাগ। কারণ এই মেডিসিনের মধ্যে অবশ্যই সেই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসটা থাকে, না হয়তো সেটা মেডিসিন হবে না। এক্সাম্পল বলেছে, যেমন দেখবে যে এখন থেকে তোমাদের কাজ হলো কোনো হাতে ওষুধের পাতা বা স্ট্রিপ আসলেই সেটা দেখা যে কি আছে ওখানে, একটা ট্রেড নেম থাকে, এক একটা কোম্পানির এক একটা ট্রেড নেম হয়, তার নিচে একটা জেনারিক নেম থাকে, যেমন নাপা বা এস এর নিচে লেখা প্যারাসিটামল, নিওটেক বা রেনিটিডের নিচে লেখা রেনিটিডিন। এই নাপাটা হলো ট্রেড নেম আর প্যারাসিটামল হলো তার জেনেরিক নেম, তার কম্পোজিশনটা। আমরা ড্রাগে নমেনকালচার পড়বো, 4 ধরনের ভাগ থাকে, নেক্সট ক্লাসে আমরা পড়বো। আর দেখো মেডিসিন কখন হয়ে গেল প্যারাসিটামলটা, যখন ওর সাথে আমি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে তাকে একটা ফিক্সড ট্যাবলেটের ফর্ম দিলাম, স্ট্রাকচার দিলাম, তখন সেটা হয়ে গেল মেডিসিন। তাহলে এই ডিফারেন্সটা তোমরা একটু সহজ করে বুঝে নেবে। ড্রাগ মানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস, মেডিসিন মানে হলো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস এর সাথে ওটাকে একটা নির্দিষ্ট ফর্ম দেওয়ার জন্য আমরা যা যা অ্যাড করি, একটা ডোজ 500 মিলিগ্রাম করার জন্য তো
একটা নির্দিষ্ট মাপ লাগবে, মেজারমেন্ট লাগবে, এস্টিমেশন লাগবে, ওইসব মিলে হলো একটা মেডিসিন। তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে? না ম্যাম। No, ma'am. না ম্যাডাম। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। আজকে আমরা পড়বো যে ড্রাগের সোর্স কি, হোয়াট আর দি সোর্সেস অফ ড্রাগ। এখন তো আমরা ইজিলি ড্রাগ পেয়ে যাচ্ছি। আমাদের জ্বর হলো, ফার্মেসিতে গেলাম, একটা নাপা কিনে খেয়ে ফেললাম, কিংবা হার্টবার্ন হলো, একটা অ্যান্টি আলসারেন্ট কিনে খেয়ে ফেললাম। কিন্তু অ্যানশিয়েন্ট যখন ছিল পিরিয়ডটা, তখন তো এটা এত সহজ ছিল না। তখন কি করতো, মেইনলি প্ল্যান্ট সোর্সটা ব্যবহার করা হতো। তখন মানুষ জানতো যে কোন গাছের পাতা, তোমার হাত কেটে গেল, কোন গাছের পাতাটা একটু ম্যাশ করে ওটা রসটা লাগালে ব্লিডিংটা বন্ধ হবে। এটা ওরা কিভাবে জেনেছে? এটা হলো ওদের প্রয়োজন থেকে, বলে না নেসেসিটি ইজ দ্য ফাদার অফ ইনভেনশন। মানে ওদের প্রয়োজন ছিল, তাই ওরা ডিসকভার করে ফেলেছে যে কোন গাছের পাতা দিয়ে কি হবে। ওরা শিকার করতে চায়, একটা মানে বাঘ বা কোনো এনিমেল শিকার করার জন্য তাকে প্যারালাইজ করার দরকার। তখন কি করতো, একটা গাছের পাতা নিয়ে ওটাকে পয়জন বানাতো গাছের বার্কটা থেকে, তারপর ওটা ওদের অ্যারোতে লাগিয়ে ওরা শিকার করতো। তাহলে কি হতো, ওই অ্যারোটা যখন এনিমেলের গায়ে শুট করতো, ওরা এনিমেলটা মাসকুলোস্কেলিটাল রিল্যাক্সেশন হতো, স্কেলিটাল মাসলগুলি রিল্যাক্স হয়ে পড়ে থাকতো, তাহলে ওদের জন্য যে শিকারটা ধরার সুবিধা হতো। আবার ধরো ম্যালেরিয়া হলো, তখন কি এরকম ফর্মুলেশন মেডিসিন যে ক্লোরোকুইন, কুইনাইন এগুলি তো ছিল না। তখন কি করতো, সিনকোনা গাছের বার্ক থেকে একটা অ্যালকালয়েড বা এক্সুডেট নিয়ে খেয়ে ওরা ওদের ম্যালেরিয়াটাকে কিওর করতো। আস্তে আস্তে আমরা ডেভেলপ করে আজকের এই পজিশনে এসেছি যে এখন আমাদের আর প্ল্যান্ট সোর্সের উপর খুব একটা নির্ভর করতে হয় না। এখন আমরা সব সেমি সিনথেটিক, সিনথেটিক অথবা রিকম্বিনেন্ট ডিএনএ ইউজ করে আমরা মেডিসিন বানাই। মেইনলি আমরা সোর্সটাকে 4টা ভাগে ভাগ করি। ন্যাচারাল সোর্স, যেটা আমরা মেডিসিনাল প্ল্যান্ট থেকে পাই। সেমি সিনথেটিক সোর্স, এই সেমি সিনথেটিক সোর্সে কি করে, এই ন্যাচারাল সোর্স থেকে আমরা যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসটা পাই, ওটা নিউক্লিয়াসটাকে ঠিক রেখে, দেখা যায় ন্যাচারাল সোর্স থেকে ধরো আমি একটা প্ল্যান্ট এর পাতায় একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস আছে, ধরো সিনকোনা বার্কে কুইনাইন আছে, কিন্তু তার সাথে ওই কুইনাইন অ্যালকালয়েডের সাথে আদার্স ইনগ্রেডিয়েন্টসও থাকে। আমাদের ওই সিনকোনা অ্যালকালয়েডটা দিয়ে ম্যালেরিয়া কিওর হবে, কিন্তু তার যে আদার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস আছে ওই মেডিসিনাল প্ল্যান্টটার মধ্যে, সিনকোনার মধ্যে, ওটা কি করবে আমাদের জন্য, ওটা কিছু সাইড ইফেক্ট বা অ্যাডভার্স ইফেক্ট করবে। এই অ্যাডভার্স ইফেক্টটা যাতে না হয়, তখন কি করা হয়, এই সেমি সিনথেটিক সোর্সটা তখন ব্যবহার করা হয়। ওই প্ল্যান্টটা নিয়ে তার কুইনাইন অ্যালকালয়েডের নিউক্লিয়াসটাকে প্রিজার্ভ করে রাখে, আর বাকি যে আদার্স যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস থাকে সেগুলিকে সিনথেটিক উপায়ে ল্যাবে সেটাকে রিমুভ করে দেয়, যাতে তার সাইড ইফেক্টটা আমরা কম পাই। এটাকে বলে সেমি সিনথেটিক সোর্স। এটা মনে রাখবে যে ন্যাচারাল সোর্স আর সেমি সিনথেটিক সোর্সের ডিফারেন্স হলো, সেমি সিনথেটিক সোর্সে নিউক্লিয়াসটা ওই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস এর নিউক্লিয়াসটাকে প্রিজার্ভ করা থাকে, নিউক্লিয়াসটা ঠিকই থাকে, এই জন্য এটাকে বলে সেমি সিনথেটিক, নট টোটালি সিনথেটিক। টোটালি যেটা সিনথেটিক ওটা আমরা ল্যাবে সিনথেসিস করি, আর সেমি সিনথেটিক মানে হলো ন্যাচারাল সোর্সের নিউক্লিয়াসটা আমরা প্রিজার্ভ করে রাখি। নট টোটালি সিনথেটিক, ইট ইজ সেমি, মানে হাফ। কেন এই ন্যাচারাল সোর্স থেকে সেমি সিনথেটিক সোর্স করতে হয়? কারণ ধরো ন্যাচারাল সোর্সে আমরা
অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসটাকে বের করার জন্য এই প্রসেসটা খুব কঠিন, মানে অনেকখানি প্ল্যান্ট লাগবে, তার থেকে আমরা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস পাবো খুব মাইনর পরিমাণ। এই জন্য পরে সেমি সিনথেটিক প্রসেসটা ইনভেন্ট করা হয়েছে, যাতে আমরা কম অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস দিয়ে অনেকখানি ড্রাগ বানাতে পারি। আর সিনথেটিক সোর্স গুলি তো ল্যাবে সিনথেসিস করে বানানো হয়। আমরা যে নাওয়াডেজ যে ড্রাগ গুলি খাই, দেখা যায় যে ন্যাচারাল সোর্স থেকে খুব কম আসে। আমরা কিন্তু বেশিরভাগ সেমি সিনথেটিক সোর্স থেকে বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে আমরা ড্রাগ গুলি তৈরি করি। তোমরা ফিজিওলজিতে পড়েছিলে রিকম্বিনেন্ট ডিএনএ দিয়ে একটা হরমোন প্রিপেয়ার করা হয়, কি সেটা? ইনসুলিন। ইনসুলিন। Insulin. ইনসুলিন। হ্যাঁ, গুড। ইনসুলিনটা আগে আমরা কোত্থেকে পেতাম? পর্ক বা বোভাইন প্যানক্রিয়াস থেকে, মানে গরু বা পিগের প্যানক্রিয়াস থেকে ন্যাচারালি তখন ইনসুলিনটাকে এক্সট্রাক্ট করা হতো, বোভাইন প্যানক্রিয়াস বা পর্কের পোরসাইন প্যানক্রিয়াস থেকে। কিন্তু দেখা গেল যে ওটা আমাদের বডিতে কি করে? ওটা আমাদের অ্যালার্জিক বডিতে না, রিঅ্যাকশন। হ্যাঁ, অ্যালার্জিক রিয়েকশন করে। তাই আস্তে আস্তে ওটাকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আমাদের ডেভেলপ হলো। আমরা এখন রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতিতে যে ইনসুলিনটা তৈরি করি, দেখা যায় যে ওটা ইমিউনোজেনিসিটি বা অ্যালার্জি চান্স অনেক কমে গেছে, রেজিস্ট্যান্স হওয়ার চান্স অনেক কমে গিয়েছে। কিন্তু যখন টেকনোলজি ছিল না, তখন তো ওই প্যানক্রিয়াস থেকে, অ্যানিমেলের প্যানক্রিয়াস থেকে সরাসরি আমাদের ইনসুলিনটা নিয়ে ব্যবহার করতে হতো। ন্যাচারাল সোর্সকে আমরা সাধারণত 4 ভাগে ভাগ করি: প্ল্যান্ট সোর্স, অ্যানিমেল সোর্স, মাইক্রো অর্গানিজম এন্ড মিনারেলস। অ্যানিমেল সোর্স তো বললাম যে আগে কি করতো, অ্যানিমেলের প্যানক্রিয়াস থেকে আমরা ইনসুলিন নিতাম, অথবা লিচ মানে জোকের স্যালাইভা থেকে আমরা হেপারিন এক্সট্রাক্ট করতাম। কিন্তু এখন সেগুলি টেকনোলজি, বায়োটেকনোলজি ব্যবহার করে আমরা বানাই। মাইক্রো অর্গানিজম আমরা জানি অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টিবায়োটিক, বায়ো মিনস লিভিং অর্গানিজম। তোমরা কি আলেকজান্ডার ফ্লেমিং এর পেনিসিলিন আবিষ্কারের গল্পটা জানো? কিভাবে আবিষ্কার হয়েছিল পেনিসিলিন? আচ্ছা, তোমাদের জন্য আজকে পড়া রইলো, এটা খুব সহজ, গুগল করবে বের হয়ে যাবে। দি স্টোরি বিহাইন্ড দ্য ইনভেনশন অফ পেনিসিলিন, যে মাইক্রো অর্গানিজম থেকে আলেকজান্ডার ফ্লেমিং কিভাবে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করলেন। এই গল্পটা তোমরা সার্চ করে পড়বে, নেক্সট ক্লাসে আমরা সেটা ডিসকাস করবো, মাইক্রো অর্গানিজম থেকে কিভাবে আমরা অ্যান্টিবায়োটিক পাই। মিনারেলস এর মধ্যে আছে যেমন আমরা আয়রন ব্যবহার করি, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে, আয়োডিন ব্যবহার করি, আয়োডিন ডেফিসিয়েন্সিতে যখন গয়টার হয় বা থাইরয়েড, হাইপোথাইরয়েড হয়। আর কি ব্যবহার করি? জিঙ্ক ব্যবহার করি, যে ডায়রিয়ার পর বাচ্চাদের জিঙ্ক খেতে দেয় না, এগুলি সব মিনারেল। গোল্ড ব্যবহার করি রিউমাটয়েড আর্থ্রাইটিসে। আর কি কি মিনারেলস ব্যবহার করি আমরা বলো তো? আয়রন, আয়োডিন, ক্যালসিয়াম। হ্যাঁ কপার, জিঙ্ক। হ্যাঁ, এগুলি হলো মিনারেলস। এই মিনারেলস গুলির সাথে আমরা এক্সিপিয়েন্ট অ্যাড করে ওটাকে একটা মেডিসিন বানাই, নির্দিষ্ট একটা ফর্মুলেশন দেই, ডোজ বানাই, ফিক্সড একটা ডোজে ফর্ম করি। আজকে আমরা কিছু প্ল্যান্ট সোর্সের ছবি দেখবো, আর ওটা থেকে কি কি ড্রাগ আমরা পাই বা পেতাম সেটা দেখবো। দেখা যায় যে প্ল্যান্ট সোর্স থেকে আমরা যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস গুলি পাই, ওটাকে মেইনলি 2 ভাগে ভাগ করা হয়: অ্যালকালয়েড আর গ্লাইকোসাইড। এই অ্যালকালয়েডস এর কিছু প্রপার্টিস আছে, এই প্রপার্টিস গুলি তোমাদের লাগবে, মুখস্থ করতে হবে। অ্যালকালয়েডস এর বেসিক কিছু প্রপার্টিস আছে। এই অ্যালকালয়েডস আমরা কিন্তু পাই প্ল্যান্ট সোর্স থেকে।
প্ল্যান্ট সোর্স অফ ড্রাগ থেকে একটা প্ল্যান্ট থেকে আমরা একটু আগে বললাম যে সিনকোনা একটা গাছ আছে, ওই গাছের ছাল থেকে আমরা কি পেতাম, একটা অ্যালকালয়েড, ওটাকে কুইনাইন অ্যালকালয়েড বা সিনকোনা অ্যালকালয়েড বলা হয়। তার থেকে আমরা কুইনাইন, যেটা একটা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, সেটা আবিষ্কার করেছি। তার মানে প্ল্যান্ট সোর্সে কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে, ওর নাম মেইনলি আমাদের দুইটা পড়তে হবে, অ্যালকালয়েডস আর গ্লাইকোসাইড। অ্যালকালয়েডস এর কিছু বেসিক প্রপার্টিস আছে, এর মধ্যে একটা হলো বেসিক নাইট্রোজেনাস কম্পাউন্ড অফ প্ল্যান্ট অরিজিন। এটা লিখে নাও, এটা তোমাদের লাগবে। অ্যালকালয়েডস আর দি বেসিক নাইট্রোজেনাস কম্পাউন্ড অফ প্ল্যান্ট অরিজিন। এই প্ল্যান্ট থেকে অ্যালকালয়েড গুলি আমরা আলাদা করি, তার থেকে তারপর সেমি সিনথেটিক প্রসেসে আমরা বিভিন্ন ড্রাগ বানাই বিভিন্ন ধরনের অ্যালকালয়েড থেকে। বিটার ইন টেস্ট। অ্যালকালয়েড থেকে যে ড্রাগ গুলি পাই দেখা যায় যে খুব বিটার টেস্ট হয়। আগে যে কুইনাইন খাওয়ানো হতো, একটা আমরা কবিতা পড়েছিলাম, তোমাদের হয়তো মনে নেই, যে কুইনাইনটা খুব তিতা হয়, বিটার ইন টেস্ট হয়, এজন্য কি করতো পেশেন্টরা সেটা খেতে চাইতো না। সেমি সিনথেটিক প্রসেসে কিন্তু এই বিটারনেস গুলি মাস্ক করে একটা নির্দিষ্ট ফ্লেভার দেওয়ার জন্য আমরা এক্সিপিয়েন্ট ব্যবহার করি। বেসিক নাইট্রোজেনাস কম্পাউন্ড অফ প্ল্যান্ট অরিজিন, বিটার ইন টেস্ট। এটা দেখতে কেমন, হোয়াইট ক্রিস্টালাইন ইন অ্যাপিয়ারেন্স, insoluble in water but their salt preparation is water soluble. আমরা এক্সিপিয়েন্টে আরো একটা বৈশিষ্ট্য পড়েছিলাম যে সলিউবিলাইজ করার জন্য। তার মানে ধরো আমি একটা প্ল্যান্ট থেকে একটা অ্যালকালয়েড পেলাম যেটা কিন্তু ওয়াটার সলিউবল না, কিন্তু আমার ড্রাগ প্রিপারেশনে সেটাকে ওয়াটার সলিউবল করতে হবে, তখন আমি ওর সাথে কিছু সল্ট অ্যাড করে দিলাম, ধরো সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড, তখন দেখা গেল যে ওই অ্যালকালয়েডটা ওয়াটার সলিউবল হয়ে গেল। সল্ট প্রিপারেশন অফ অ্যালকালয়েডস are water soluble. They are insoluble in alcohol. দেখা যায় যে যেসব অ্যালকালয়েড দিয়ে আমরা ড্রাগ পাই, ওই ড্রাগ গুলির নামের শেষে আমরা এই সাফিক্সটা ব্যবহার করি, INE। অ্যালকালয়েডস এর নামের শেষে কি থাকে, INE, এই সাফিক্সটা থাকে। এর এক্সেপশন আছে, অবশ্যই এক্সেপশন আছে, কিন্তু এটা জেনারেলি এভাবে শেষ হয় INE দিয়ে। তাহলে অ্যালকালয়েডস এর এই প্রপার্টিস গুলি মুখস্থ করবে। কিছু এক্সাম্পল মনে রাখো এখন, অ্যাট্রোপিন, কুইনাইন, মরফিন, এগুলি হলো প্ল্যান্ট থেকে আমরা অ্যালকালয়েডটা আলাদা করি, তারপর সেখান থেকে এই ড্রাগ গুলি আসে, এই মেডিসিন গুলি। অ্যাট্রোপিন, কুইনাইন, মরফিন, আরো অনেক আছে, তোমাদের শুরুতে একটু মনে রাখার জন্য আমি তিনটা বলেছি। দেখো সবগুলি শেষে INE আছে। অ্যাট্রোপিন, কুইনিনকে অনেক সময় কুইনাইন অথবা কুইনিন উচ্চারণ করে। মরফিন, নেক্সট আসো গ্লাইকোসাইড কি। গ্লাইকোসাইড আমরা দেখলাম অ্যালকালয়েডস হলো নাইট্রোজেনাস, আর গ্লাইকোসাইড গুলি হলো নন নাইট্রোজেনাস কম্পাউন্ড, নন নাইট্রোজেনাস এন্ড কালারলেস ক্রিস্টালাইন সলিড। গ্লাইকোসাইডের দুইটা পার্ট থাকে, একটা হলো সুগার পার্ট আর একটা হলো নন সুগার পার্ট। আর গ্লাইকোসাইড গুলি ইউজুয়ালি এন্ডস উইথ IN দিয়ে শেষ হয়। নন সুগার পার্টটাকে অ্যাগ্লাইকেনও বলে, অ্যাগ্লাইকেন। এখানে দেখা যায় যে স্টেরয়েডের যে নিউক্লিয়াস, স্টেরয়েডের নিউক্লিয়াসের নাম মনে আছে তোমাদের? অনেক বড় একটা নাম,
মনে নেই কারো? সাইক্লোপেন্টেনো পারহাইড্রোপেনেথ্রিন। হ্যাঁ, গুড। সাইক্লোপেন্টানো পারহাইড্রোফেনানথ্রিন নিউক্লিয়াস। দেখা যায় যে গ্লাইকোসাইডের যে নন সুগার পার্ট ওইখানে স্টেরয়েড নিউক্লিয়াসটা থাকে। সাইক্লোপেন্টানো পারহাইড্রোফেনানথ্রিন নিউক্লিয়াস। আর গ্লাইকোস্লাইড গুলি ওয়াটার সলিউবল, কারণ এখানে একটা সুগার পার্ট থাকে। এই সুগার পার্টটার উপর ডিপেন্ড করে ওয়াটার সলিউবিলিটি। গ্লাইকোসাইড থেকে আমরা ড্রাগ পাই, যেমন ডিগক্সিন, ডিজিটালিস, এগুলি আমরা হার্ট ফেইলরে ব্যবহার করি। ডিগক্সিন এর শেষে আই, আমরা যে মরফিন পড়েছি, তোমাদের কি সার্জারি ওয়ার্ড হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। তাহলে তো তোমরা মরফিনের অ্যাপ্লিকেশন দেখেছো। এটা হলো একটা অপিওয়েড বা নার্কোটিক অ্যানালজেসিক, যেটা আমরা ভিসেরাল পেইনে দেই। এই মরফিনটা কোত্থেকে আসে? এটার প্ল্যান্ট সোর্সের নাম হলো প্যাপাভার সমনিফেরাম। যেহেতু এটা সায়েন্টিফিক নেম, এটা কি হবে? ইটালিক হবে। প্যাপাভার সমনিফেরাম, এটা একটা গাছ। এই গাছের ফুলকে জেনারেল নেমে পপি ফ্লাওয়ার বলে। এই ফুলটা দেখো, এই ফুলের এখানে এই যে ফ্রুটটা আছে, এই ফ্রুটটা যখন আনরাইপ থাকে, মানে আনরাইপ মানে জানো তো, আনরাইপ মিন্স পাকা না, রাইপ মানে পেকে যাওয়া। এই ফ্রুটটাকে তখন এরকম যদি তুমি ইনসিশন দাও একটা ধারালো কোনো কিছু দিয়ে, নাইফ দিয়ে, তখন এই ধরনের একটা এক্সুডেট বের হয়। দেখো, তোমরা দেখেছো না ছোটবেলায় ক্যাকটাসের মধ্যে কিছু ক্যাকটাসে ফুটা করলে কি হয়? এরকম একটা এক্সুডেটের মতো বের হয় না? দেখেছো? জি ম্যাম। জি ম্যাম। এই প্যাপাভার সমনিফেরামের এই আনরাইপ ফ্রুটটাকে এরকম এক্সিশন দেওয়া হয়, তারপর এইরকম এক্সুডেট বের হয়। এটাকে বলে অপিয়েট। এই এক্সুডেটটা থেকে পরে এই মরফিনটা, দেখা যায় যে এই অ্যালকালয়েডটা থেকে আমরা পরে মরফিনটা পাই। এগুলি একটু লিখে নাও। এগুলো হলো প্ল্যান্ট সোর্স অফ ড্রাগ। প্যাপাভার সমনিফেরাম থেকে আমরা পাই অপিওয়েড অ্যানালজেসিক মরফিন। জাস্ট নামগুলি একটু লিখে নাও। এটা হলো বার্ক অফ উইলো ট্রি। এটা একটা উইলো ট্রি, এই গাছটার নাম হলো উইলো। এর বার্ক মানে বাকল থেকে আমরা কি পাই? স্যালিসাইলিক অ্যাসিড পাই। এই স্যালিসাইলিক অ্যাসিডটাই হলো অ্যাসপিরিনের একটা কম্পাউন্ড। অ্যাসপিরিনকে আমরা অ্যানালজেসিক হিসেবে খাই। এটা একটা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। আমরা পড়বো পরে ড্রাগের, হয়তো তোমাদের নামগুলি অপরিচিত। এই বার্ক অফ উইলো ট্রি থেকে আসে অ্যাসপিরিন। তোমরা কি বলতে পারো ছেলেরা যে উইলো ট্রি থেকে আমরা আরেকটা জিনিস বানাই, ওটা কি? মেডিসিন না কোনো? ব্যাট, ক্রিকেট ব্যাট। হ্যাঁ, গুড। ক্রিকেট ব্যাট বানায় কিন্তু এই গাছের, এখন বানায় নাকি জানি না, আগে বানাতো এই গাছের কাঠ থেকে। আর এই গাছের বার্ক থেকে আমরা কি পাই? উইলো ট্রির বার্ক থেকে আমরা পাই স্যালিসাইলিক অ্যাসিড, হুইচ ইজ এ কম্পোনেন্ট অফ অ্যাসপিরিন। অ্যাসপিরিন নামটা তো তোমাদের পরিচিত, আই হোপ। এটা দেখো, আমরা যে এতক্ষণ বললাম সিনকোনা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ যে কুইনাইন, এই সিনকোনা গাছটা দেখতে এরকম। এই সিনকোনার বার্ক থেকে আমরা উইলো ট্রিরও বার্ক থেকে পাই অ্যাসপিরিন, আর সিনকোনার বার্ক থেকে পাই কুইনাইন। সিনকোনা অ্যালকালয়েড থেকে পরে কুইনাইনটা আবিষ্কার হয়েছে। এই বার্ক গুলি দেখতে কিসের মতো? সিনামন বা দারুচিনির মতো না দেখতে? তাহলে সিনকোনা ট্রির বার্ক থেকে আমরা পাই কুইনাইন। এটা হলো, এটা তোমরা ফরেনসিক মেডিসিনে পড়েছো। কি এটা বলো তো?
অ্যাট্রোপা বেলাডোনা পড়েছো না ফরেনসিক মেডিসিনে? পড়েছো কি এখনো পড়ছো? জি ম্যাম। এটাকে বাংলায় কি বলে? ধুতরা অ্যাট্রোপা বেলাডোনা হলো এটা সায়েন্টিফিক নেম। দেখো এটা হলো ফ্লাওয়ার, এটা হলো ফ্রুট। এখান থেকে যে অ্যালকালয়েডটা পাই আমরা ওটাকে বলে ট্রোপেন অ্যালকালয়েড। এটা আরেকটা নাম হলো ডেডলি নাইটশেড। দেখবে এটা স্ট্রিট পয়জনিং এ ব্যবহার করা হয়। যে কি হয়, হ্যালুসিনেশন হয়, ডেলিরিয়াম হয়, যাতে পেশেন্টের মানে ভিকটিমের কাছ থেকে কি করে ওকে এটা খাওয়ায় বা তারপর তার ডেলিরিয়াম হ্যালুসিনেশন হয়, তার কাছ থেকে সব নিয়ে নেয়। এটাকে বলে স্ট্রিট পয়জনের একটা ইনগ্রেডিয়েন্ট হলো এই অ্যাট্রোপা বেলাডোনা এই ফ্রুটটা। এই ফ্লাওয়ারটা কিন্তু হোয়াইটও হয়, শুধু পার্পল না, হোয়াইট কালারও হয়। তাহলে এখান থেকে আমরা অ্যাট্রোপা বেলাডোনা থেকে 3টা ড্রাগ পাই, অ্যাট্রোপিন, স্কোপোলামিন এন্ড হায়োসায়ামিন। এই 3টা একটু লিখে নাও। ট্রোপেইন অ্যালকালয়েড বলে, এটার সোর্স হলো অ্যাট্রোপা বেলাডোনা। আরেকটা নাম হলো অ্যাট্রোপা বেলাডোনা সায়েন্টিফিক নেম, নরমালি এটাকে ডেডলি নাইটশেড বলে। ডেডলি মানে টক্সিক। এটা হলো নরমাল একটা টার্ম আছে, এটা ক্যালাবার বিন। তোমাদের জন্য ড্রাগের নামগুলি নতুন, কিন্তু আমরা যখন রেসপেক্টিভ চ্যাপ্টার পড়বো এই ড্রাগের নামগুলি তোমাদের, তখন তোমরা আবার এই চ্যাপ্টারটা পড়লে বুঝতে পারবে যে কোন ড্রাগ কোত্থেকে আসে। এটাকে নরমালি বলে ক্যালাবার বিন। বিন মানে কি, এই যে শিমের বিচির মতো। এটা সায়েন্টিফিক নেম হলো ফাইসোস্টিগমা ভেনেনোসাম। এখান থেকে আমরা ফাইসোস্টিগমিন নামে একটা ড্রাগ পাই। আচ্ছা বলো তো, ধুতুরা পয়জনিং এ অ্যান্টিডোট হিসেবে কি দেওয়া হয়? ফাইসোস্টিগমিন। Yes, ma'am. তাহলে আমরা অ্যাট্রোপা বেলাডোনা থেকে যে অ্যাট্রোপিন দিয়ে পয়জনিং হলো, ওটা ট্রিটমেন্ট করছে এই ফাইসোস্টিগমা ভেনেনোসাম থেকে পাওয়া ফাইসোস্টিগমা। এটাকে ডিজিটালিস কেন বলে দেখো, এই ফ্লাওয়ার গুলি এমন যে মানুষের একটা আঙ্গুলে এটা খুব সুন্দর ফিট হয়ে যায়। ডিজিট মানে আঙ্গুলে, ফিঙ্গারে খুব সুন্দর ফিট হয়ে যায়, এই জন্য এটাকে ডিজিটালিস পারপুরা বলে। এটার আরেক নাম হলো ফক্স গ্লোভ। ফক্স গ্লোভস, শিয়ালের গ্লাভস। শিয়াল কি কখনো গ্লাভস পরে? এটার একটা মিথ আছে, বলে যে মানে ফক্স যখন প্রে করতে বের হয়, মানে শিকার করতে বের হয়, ওর আঙ্গুলে, ও ডিজিটে এই গ্লাভস এর মতো এই ডিজিটালিস পারপুরা ফ্লাওয়ারটা পরে নেয়, যাতে ও যখন শিকারের দিকে যাবে শব্দ না হয় এবং শিকারটা যাতে পালিয়ে না যায়। এটা একটা মিথ, গল্প এটা একটা। এই জন্য এটার আরেক নাম হলো ফক্স গ্লোভ, শিয়ালের গ্লোভস। এখান থেকে আমরা পাই কার্ডিয়াক গ্লাইকোসাইড ডিগক্সিন। এবং এখনো ডিগক্সিনের সোর্স হলো এই ন্যাচারাল সোর্স, ডিজিটালিস পারপুরা থেকেই আমরা ডিগক্সিন পাই। এটার আরেক নাম হলো কার্ডিয়াক গ্লাইকোসাইড। এই ফুলটা কি তোমরা চিনো? এটা খুব কমন একটা ফ্লাওয়ার বাংলাদেশে। বাংলাতে কি বলে এটাকে? নয়নতারা। নয়নতারা। হ্যাঁ, গুড। এটার ইংরেজি নাম হলো পেরিউইঙ্কল। আর সায়েন্টিফিক নেম হলো ক্যাথারান্থাস রোসিয়াস অথবা ভিনকা রোসিয়াও বলে এটাকে। এটা থেকে খুব ইম্পর্টেন্ট একটা ড্রাগ পাই আমরা। দেখা যায় যে এটা প্রথমে সিনথেসিস করা হয়েছিল অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট হিসেবে, যে ব্লাড গ্লুকোজ কমায় নয়নতারা ফুল। পরে দেখা গেল যে এর মধ্যে একটা ভিনকা অ্যালকালয়েড আছে, যা কিনা টিউমার সেলকে, আমাদের যে টিউমার বা ক্যান্সার হয়
ওটাকে ডিস্ট্রয় করে। ভিনকা অ্যালকালয়েড থেকে পরে দুইটা ড্রাগ আবিষ্কার হয়েছে, ভিনব্লাস্টিন আর ভিনক্রিস্টিন। এই দুইটা হলো অ্যান্টি ক্যান্সার ড্রাগ। ক্যান্সার কেমোথেরাপিতে আমরা এই দুইটা ড্রাগ ব্যবহার করি, ভিনব্লাস্টিন, ভিনক্রিস্টিন। এটা দেখো আমরা এই সিম্পল একটা ফুল থেকে পেয়েছি, নয়নতারা ফুল। খুব কমনলি আমাদের দেশে কিন্তু হয়, ইংরেজিতে বলে পেরিউইঙ্কল। একটু আগে যে আমরা অ্যারো পয়জনের গল্প শুনলাম, যে আগের দিনে শিকারে কি করা হতো, ওই অ্যানিমেলটাকে প্যারালাইজ করার জন্য একটা গাছে থেকে একটা টক্সিন রিলিজ করে, মানে বের করে ওটাকে অ্যারোতে লাগিয়ে তারপর শিকার করতো, যাতে অ্যানিমেলটার মাস্কুলোস্কেলিটাল রিল্যাক্সেশন হয়, অ্যানিমেলটা তাদেরকে আর আক্রমণ করতে না পারে। এই গাছটা থেকে আমরা সেটা পাই, কন্ড্রোডেনড্রন টোমেন্টোসাম। কিন্তু এখন তো আমাদের বুলেট আছে, গান আছে, এখন তো আমাদের আর অ্যারো পয়জনের দরকার নেই। তাহলে এই ডি টিউবোপিউরারিন আমরা কখন ব্যবহার করি? কখন আমাদের মাস্কুলোস্কেলিটাল প্যারালাইসিস বা রিল্যাক্সেশন দরকার হয়? হ্যাঁ, সার্জারির সময়। গুড। সার্জারির সময় স্কেলিটাল মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে আমরা ডি টিউবোপিউরারিনের বিভিন্ন সেমি সিনথেটিক এজেন্ট ব্যবহার করি, ভ্যানকিউরোনিয়াম, রোকিউরোনিয়াম, অ্যাটাকিউরোনিয়াম। এটা আমরা পড়বো, অটোনমিক ফার্মাকোলজিতে পড়বো। এখন জাস্ট গাছটা দেখে রাখো, আর সোর্সটা হলো কন্ড্রোডেন্ড্রোসাম টোমেন্টোসাম। এখান থেকে আমরা পাই ডি টিউবোপিউরারিন। এটার আরেক নাম হলো অ্যারো পয়জন, মানে তীরের মধ্যে এই পয়জনটা লাগিয়ে শিকার করা হতো। আর এখন আমরা ব্যবহার করি সার্জারির সময় মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে। এই গাছটার নাম হলো রাউলফিয়া সার্পেন্টাইন। তোমরা কি সর্পগন্ধা ফুলের গাছের নাম শুনেছো? জি ম্যাম। ওই যখন সাপ আর বেজি, বেজি তো চিনো, মঙ্গুস যেটা, যখন সাপ বেজিকে আক্রমণ করে, দেখা যেত যে বেজিটা কি করে, একটা তাড়াতাড়ি যে একটা গাছ থেকে কিছু পাতা আর ফল খেয়ে নেয়। তার ফলে দেখা যায় যে সাপের বিষে ওই বেজিটা মারা যাচ্ছে না। ওই গাছটাই হলো সর্পগন্ধা বা রাউলফিয়া সার্পেন্টাইন। এখান থেকে আমরা একটা ড্রাগ পাই রিসার্পিন, যেটা কিনা হাইপার টেনশনে ব্যবহার করা হয়। এই রিসার্পিনও আমরা পড়বো এই চ্যাপ্টারে যখন যাব, অ্যান্টি হাইপারটেনসিভে। দেখো বাদুর, বেজি কিন্তু শিখেনি, ও এটা ন্যাচারালি ওর মধ্যে ইনহেরেন্ট, যে সাপ ওকে কামড়ালে ও যে এই গাছের পাতা আর ফল খেয়ে নেয়, যাতে সাপের বিষটা ওর উপর কাজ না করে। আর এইটা দেখে আগের দিনে মানুষ কি করতো, সাপে কামড়ালে এই গাছের পাতা লাগিয়ে দিত। রাউলফিয়া সার্পেন্টাইন এই গাছটার নাম। এখান থেকে আমরা এখন পাই রিসার্পিন। আজকে এই পর্যন্ত থাক। তোমরা এই আজকের পড়াটা একটু দেখবে, আর আলেকজান্ডার ফ্লেমিং কিভাবে পেনিসিলিন আবিষ্কার করলেন ওটার গল্পটা পড়ে আমাকে নেক্সট ক্লাসে বলবে। তাহলে আজকে আমরা ড্রাগের ডেফিনেশন পড়লাম, এক্সিপিয়েন্টের ডেফিনেশন পড়লাম, ড্রাগ আর মেডিসিনের মধ্যে কি কি ডিফারেন্স সেটা পড়লাম, ড্রাগের সোর্স কি কি হতে পারে, ন্যাচারাল, সেমি সিনথেটিক, সিনথেটিক, রিকম্বিনেন্ট ডিএনএ, এগুলি পড়লাম। ন্যাচারাল এর মধ্যে আবার 4টা ভাগ আছে, প্ল্যান্ট সোর্স, অ্যানিমেল সোর্স, মাইক্রো অর্গানিজম, মিনারেলস। প্ল্যান্ট সোর্স থেকে আমরা দুইটা জিনিস মেইনলি পাই, ইনগ্রেডিয়েন্টস, অ্যালকালয়েড আর গ্লাইকোসাইড। এর প্রপার্টিজ গুলি পড়তে হবে। আর কোন গাছ থেকে আমরা, কোন প্ল্যান্ট থেকে কি কি মেডিসিন পাই, কি কি ড্রাগ পাই, সেটার নামগুলি পড়তে হবে। নেক্সট ক্লাসে আমরা পড়ব মাইক্রো অর্গানিজম থেকে কি কি পাই, কিভাবে পাই, আর কিছু টার্ম পড়বো, ফার্মাকোপিয়া কি, ড্রাগের নোমেনকালচার কিভাবে হয়, আমরা যে ট্রেড নেম বলি, জেনেরিক নেম বলি, এগুলি কি আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। তোমাদের 10টার সময় ক্লাস আছে? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাডাম। জি ম্যাম।
ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক। তোমরা লেকচারটা লিখে নিবে, অবশ্যই সবাই লিখবে। তারপর আজকে তো মঙ্গলবার, সোমবারে এটা আবার পড়বে। তাহলে তোমাদের এই ওয়ার্ডগুলি তোমাদের জন্য নতুন থাকবে না, পরে তোমাদের সুবিধা হবে 4th ইয়ারে উঠে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে